চাওয়া তো সহজেই করে না। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা, তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ এরশাদুল্লাহ, বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে। আশা করি সবাই ভালো আছো এবং পড়াশোনা অব্যাহত রাখছো। তো গত ক্লাসে আমি তোমাদেরকে সমাজ সম্পর্কে বলছিলাম। তো এই বিষয়টি তোমাদের এই আইএ ক্লাসে তোমরা পড়বে। এরপরে তোমাদের অনেক ক্ষেত্রে এটা কাজে লাগবে। যেমন তোমরা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবে, তখন এটি হয়তো তোমাদের লিখতে হবে। এরপরে বিভিন্ন চাকুরির পরীক্ষায়ও এই চ্যাপ্টারটি গুরুত্বপূর্ণ। কাজেই তোমরা এটি মনোযোগ দিয়ে শেখো, তাতে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। তো সমাস সম্পর্কে বলছিলাম যে এটি গাঁথনি, সেখান থেকে আমাদের বাংলাতেও এই সমাসের ব্যবহার আমরা করছি আমাদের সুবিধার জন্য। তো এই বিষয়টি তোমাদের জানতে হবে। সমাস অর্থ তিনটি, একটি হচ্ছে এক পদীকরণ, একটা মিলন, আর একটি সংক্ষেপণ। তো যা বলছিলাম যে এই সমাস 6 প্রকার, এর বাইরেও কিছু সমাস আছে। 6 প্রকারের মধ্যে তো আমরা তোমাদের শিখাই কি দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, তারপরে দ্বিগু সমাস, অব্যয়ভাব সমাস, বহুব্রী সমাস। এই 6 প্রকারের বাইরে আরও আছে, যেমন ধরো উপপদ তৎপুরুষ সমাস আছে, এরপরে নয়ীয় তৎপুরুষ সমাস আছে, তারপরে প্রাদি সমাস আছে। এগুলো তোমাদের পরীক্ষায় আসে, আর এগুলো কোনোটাই কঠিন নয় যদি তোমরা একটু খেয়াল করো। তো আমরা আজকে চেষ্টা করব তোমাদেরকে এগুলো বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো সলভ করে দিতে, যাতে করে মানে তোমাদের এটা সহজ হয় আরও। আর আমি এটা ব্যাখ্যাও করে দিতে পারি, যে যাতে করে তোমরা বুঝতে পারো। যেমন 2019-এ ঢাকা বোর্ডে আসছে পলান্ন, পল মিশ্রিত অন্ন। পল মানে মাংস, অর্থাৎ পোলাও বলি না আমরা, সেটাকে পলান্ন বলা হয়, পলান্ন থেকে পোলাও। তো সেখানে পল মিশ্রিত অন্ন, মাংস মিশ্রিত অন্ন বা ভাত। এটি মিশ্রিত যেহেতু বাদ পড়ে গেছে, মাঝখানের পদটি বাদ পড়ে গেছে, এই জন্য এটি মধ্য পদলোপী কর্মধারয় সমাস। মধ্য পদলোপী কর্মধারয় সমাস, মাঝখানের পদটা লোপ পেয়েছে বা বাদ পড়েছে। মাঝখানের পদ যেখানেই বাদ পড়বে, যেখানেই দেখবা যে মাঝখানের পদটি আর নেই, সেটি হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। যেমন আরও আছে যে আয় কর, আয়ের উপর কর, উপরটা বাদ পড়ে গেছে, অতএব এটি মধ্য পদলোপী কর্মধারয়। আবার দেখবা যে স্মৃতি রক্ষার্থে মিনার, স্মৃতি মিনার, এখানে রক্ষার্থে বাদ পড়ে গেছে। তো এই মাঝখানের পদ বাদ পড়েছে, এই জন্য এটি মধ্য পদলোপী কর্মধারয়। এরপরে চিরসুখী, চিরকাল ব্যাপিয়া সুখী। ব্যাপ্তি বুঝিয়েছে, আর আমরা জানি যেখানে ব্যাপ্তি বোঝায় সেটা সবসময়ই দ্বিতীয়া তৎপুরুষ সমাস হয়। যেমন চিরদুঃখী, কেমন চিরভাবুক, চিরকাল ব্যাপিয়া ভাবুক। এইগুলোর ব্যাপ্তি বোঝালে এটি সবসময় মধ্য পদলোপী দ্বিতীয়া তৎপুরুষ সমাস হয়। আর আমরা জানি যে দ্বিতীয় তৎপুরুষ সমাস আরও আছে, যেমন দ্বিতীয়া যে বিভক্তি আছে এটি যখন লোপ পায়, যেমন বিপদ কে আপন্ন, বিপদ আপন্ন কে, রে, এগুলো হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ, দ্বিতীয় বিভক্তি। অতএব দ্বিতীয় বিভক্তি বাদ পড়েছে, অতএব এটি হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ সমাস। আর ব্যাপ্তি বোঝালেও দ্বিতীয়া তৎপুরুষ সমাস হয়, এটা তোমাদের মনে রাখতে হবে। এরপরে আছি বিশালাক্ষী। বিশালাক্ষী হচ্ছে কে? একটা দেবী না, যাকে বলে সরস্বতী, যার চোখ বড়, অক্ষি বড়। সরস্বতী নাকি তাহলে কি দুর্গা, দেবী দুর্গা। হ্যাঁ, বিশালাক্ষী হচ্ছে দেবী দুর্গা। তো দেবী দুর্গার চোখ অনেক বড়, এই জন্য তাকে বিশালাক্ষী বলা হয়। যেহেতু বিশালাক্ষী বলতে আমরা যার চোখ বড় তাকে বোঝাই না, ভিন্ন একটি অর্থ বোঝাই। তাহলে ভিন্ন অর্থটা কি?
এই দেবী দুর্গা, অতএব দেবী দুর্গা কে যেহেতু ভিন্ন অর্থ বুঝিয়েছে, এই জন্য এটি সবসময় বহুব্রী সমাস হয়। কেমন? বহুব্রী সমাসে নিজের অর্থ না বুঝিয়ে ভিন্ন অর্থ বুঝায়, এই জন্য এটি বহুব্রী সমাস। এরপরে দেশান্তর, অন্য দেশ, ব্যাসবাক্যটা হবে কি? অন্য দেশ, দেশান্তর। তাহলে অন্য এভাবে বুঝালে, অন্তর বুঝালেই সেটা সবসময় কি হয়? নিত্য সমাস হয়। নিত্য সমাস যে কোনো নিয়মের অধীনে নয়, নিত্য সমাস বলে এটাকে। যেমন ভাষান্তর, অন্য ভাষা, নিত্য সমাস। গ্রামান্তর, অন্য গ্রাম, নিত্য সমাস। তারপরে দেশান্তর, ভাবান্তর, কালান্তর, এগুলো সবই নিত্য সমাস হবে। এরপরে 7, 17, 7 ও 17, ও দিয়ে আমি এটি ব্যাসবাক্য করেছি, অতএব এটি আর দুটো অর্থের পদের অর্থের প্রাধান্য আছে। হ্যাঁ, 7ও আছে, 17ও আছে। এখানে আর কোনোটাই প্রধানভাবে নেই, আবার কোনোটাই অপ্রধানভাবে নেই। যেহেতু দুটি একই রকম, এই জন্য এটিকে বলা হয় দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য, এই জন্য 7 ও 17, 7, 17 এটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ। এরপরে যথাবিধি, বিধিকে অতিক্রম না করে, বিধিকে অতিক্রম না করে, যথা, এটি একটি অব্যয়। তাইলে অব্যয় যে পদের মধ্যে রয়েছে, যে শব্দের মধ্যে রয়েছে অব্যয়, সেইটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। যথা একটি অব্যয়, অতএব এটি হচ্ছে অব্যয়ীভাব সমাস। তাহলে বিধিকে অতিক্রম না করে যথাবিধি। এরপরে আছে সপ্তর্ষি, সপ্ত ঋষির সমাহার। আমরা জানি সমাহার যদি হয় তাহলে সবসময় সেটি দ্বিগু সমাস হয়। যেমন ধরো শতাব্দী, শত অব্দের সমাহার। সপ্তাহ, সপ্ত অহের সমাহার, অহ মানে দিন। তারপরে পঞ্চবটি, পঞ্চবটের সমাহার। তারপরে আছে ত্রিফলা, 3 ফলের সমাহার। এগুলো সবই কিন্তু কি সমাহার আছে, অতএব এটি দ্বিগু সমাস, এটা মনে রাখতে হবে। তারপরে মুখচন্দ্র, মুখচন্দ্রের ন্যায়, এটি হচ্ছে উপমেয় বা উপমিত কর্মধারায় সমাস। চন্দ্রের ন্যায় কখনো মুখ হয় না, এটা আমরা একটা কল্পনা করে নিই, কল্পনার বিষয় এটি। অতএব এটি হচ্ছে উপমেয় বা উপমিত কর্মধারা। এখানে তুমি যদি শুধুমাত্র কর্মধারার সমাস রাখো তাহলে কিন্তু হবে না, তোমার এটা উপমেয় বা উপমিত কর্মধারার সমাস লিখতে হবে, কারণ এটি নির্দিষ্ট করে দেয়া আছে। আচ্ছা, গেল 2019 সন ঢাকা বোর্ড। এরপরে কুমিল্লা বোর্ডে আসে 2019। যেমন আসছে কি 8, 60, 8 ও 60, লোকটা একবার 8, 60 বাঁধা, মানে কাপড় চোপড় একটা 8, 60 একেবারে ভালো করে বেঁধে নেয়া 8, 60। তাহলে এটি 8 ও 60 দুটোই অর্থের প্রাধান্য পেয়েছে, অতএব এটি দ্বন্দ্ব সমাস। এরপরে গৃহস্থ, গৃহস্থ গৃহে থাকে, যে গৃহে থাকে, থাকা একটা কাজ, এটাকে বলা হয় কৃদন্ত পদ। এই কৃদন্ত পদের সাথে সমাস হয়েছে, অতএব এটি হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। তোমাদেরকে গত সপ্তাহে বলেছি জাদুকর, জাদু করে যে কাজ করে, এটা কৃদন্ত পদ। তারপরে জলচর, জলে চরে যে চড়া একটা কাজ, অতএব এটি সবসময় উপপদ তৎপুরুষ সমাস হয়। এরপরে আছে তপবন, তপের নিমিত্তে বন, নিমিত্ত জন্য যদি থাকে, নিমিত্ত যদি থাকে, জন্য যদি থাকে, তাহলে সেটি সবসময় কি হয়? জন্য নিমিত্ত চতুর্থী তৎপুরুষ সমাস হয়। মানে এটা তো জন্য কেরে হচ্ছে চতুর্থী নিমিত্তির বিকল্প, অতএব চতুর্থী বিভক্তি জন্য নিমিত্ত থাকলে সেটি, যেমন বসতের নিমিত্তে বাড়ি, বসত বাড়ি, ছাত্রদের জন্য আবার ছাত্রাবাস, এই যে জন্য নিমিত্ত, এটা চতুর্থী তৎপুরুষ সমাস। বোঝা গেল? আশা করি বুঝেছ। এরপরে আছে গণতন্ত্র, গণের তন্ত্র। এর এর ষষ্ঠী তৎপুরুষ, ষষ্ঠী বিভক্তি যেহেতু এখানে, অতএব এর থাকলে
ষষ্ঠী তৎপুরুষ, গণের তন্ত্র, গণতন্ত্র। এরপরে অনাহুত, নয় আহুত, নয়ও তৎপুরুষ সমাস। আহুত, আহুত বা নয় আহুত, এটি নয় নাবোধক অ যদি প্রথম থাকে তখন সেটি অনাহুত, অটা আছে নাবোধক অ, তাহলে এবং নিজের অর্থ যদি প্রকাশ করে তাহলে সেটি সবসময় নয়ও তৎপুরুষ সমাস হয়। এরপরে বিমনা, বিগত মন যার, একটা ব্যক্তিকে বুঝিয়েছে, একটা ব্যক্তিকে বোঝানো হয়েছে, অতএব এটি বহুব্রীহি সমাস। বিমনা, আমি একটা ছাত্রকে বললাম বা ছাত্রীকে বললাম যে তুমি বিমনা, তোমার মন লেখাপড়ায় নেই অন্যদিকে, তাহলে একটা ভিন্ন ব্যক্তিকে বোঝানো হয়েছে, অতএব এটি হচ্ছে কি সমাস? এটি হচ্ছে বহুব্রীহি সমাস, অর্থাৎ নিজের অর্থ না বুঝিয়ে ভিন্ন অর্থ বোঝায়। এরপরে নবরত্ন, এই যে একটু আগে বলেছি সমাহার, নবরত্নের সমাহার, নবরত্ন, অতএব কোন সমাস হবে? দ্বিগু সমাস, দ্বিগু সমাস। এরপরে অনুরণন, রণনের পশ্চাতে, রণনে, অনুটা একটা অব্যয়, মনে রেখো একটা শব্দ যখন দেখবা এবং তার পূর্বে যখন অব্যয় দেখবা সেটা সবসময় অব্যয়ভাব সমাসে হবে। যেমন অনু একটা অব্যয়, অর্থাৎ অনুরণন, অনুরণনের পশ্চাৎ, রণনের পশ্চাৎ বা পিচ, রণনের পশ্চাৎ, অতএব এটি হচ্ছে অব্যয়ভাব সমাস, অনু আছে এই জন্য। আর অনুরণন মানে কি? মানে হচ্ছে যে আমি একটা শব্দ করলাম, সেই শব্দটা বাঁচতেছে, হ্যাঁ, শব্দটা করার পশ্চাতে, মানে কি শব্দটা করার পশ্চাতে শব্দটা বাঁচতেছে, হ্যাঁ, একটা ঘন্টা বাজালাম, সেটা রণিত হচ্ছে, অর্থাৎ বাঁচতেছে, তো এটা অনুরণন। গেল 2019 কুমিল্লা বোর্ড। এরপরে আসি রাজশাহী বোর্ড 2019। আরক্তিম, একটা অব্যয়, তাহলে কি বলছিলাম? আরক্তিম, রক্তিম, ঈষৎ রক্তিম, ঈষৎ রক্তিম, রক্তিম, ঈষৎ রক্তিম, ওই ঈষৎ আছে এই জন্য এটি অব্যয়টি আছে, আর এটা ব্যাসবাক্য হবে ঈষৎ রক্তিম যখন আরক্তিম, অর্থাৎ সামান্য মানে রক্তের মতো এরকম, যেমন আমরা সূর্য দেখি বিকেলবেলা, আরক্তিম সূর্য, ঈষৎ রক্তিম, অতএব এটি আছে যেহেতু, অতএব এটি অব্যয়ভাব সমাস। এরপরে হচ্ছে আয়কর, একটু আগে বলেছি আয়ের উপর ধার্য কর বা আয়ের উপর কর, মধ্যপদলোপী কর্মধারয়। এরপরে কুশীলভ, কুশলভ, দ্বন্দ্ব সমাস। কুশীলভ মানে কুশীলভ কাদেরকে বলে? যারা অভিনয় করে, যারা কুশ হচ্ছে এক ধরনের প্রতীক, কেমন প্রতীক ধারণ করে যে কুশীলভ, অতএব এটা কুশ ও লভ, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, কুশ ও লভ। এরপরে সশস্ত্র, অস্ত্রসহ বর্তমান, লোকটি সশস্ত্র অবস্থায় আছে বা পুলিশ সশস্ত্র অবস্থায় আছে, এখানে কিন্তু সশস্ত্র ভিন্ন একটি অর্থ বুঝেছে, অতএব এটি বহুব্রীহি সমাস। এরপরে চতুর্দশ পদ আছে যার বহুব্রীহি সমাস, কবিতার কথা বলা হয়েছে, ভিন্ন অর্থ বোঝানো হয়েছে, অতএব এটি বহুব্রীহি সমাস। এরপরে নীলাম্বর, নীল অম্বর যার, এটি বহুব্রীহি সমাস, নীলাম্বর, অম্বর। এরপরে পঙ্কজ, পঙ্কে জন্মে যা, উপপদ তৎপুরুষ সমাস, একটু আগে বলেছি যে কাজ কৃদন্ত পদ হলে, পদের সাথে সমাস হলে সেটি সবসময় উপপদ তৎপুরুষ সমাস হয়। এরপর প্রবচন, প্র যে বচন বা প্রকৃষ্ট বচন, এটি প্রাদি সমাস। ওই যে বললাম একটু আগে যে 6 প্রকার সমাসের বাইরেও আমাদের কিছু সমাসের নিয়ম জানতে হবে পরীক্ষার জন্য, এই জন্য তার মধ্যে একটি প্রবচন, এর একটি উপপদ তৎপুরুষ সমাস কথা বলেছি। এই গেল রাজশাহী বোর্ড 19। এরপরে দিনাজপুর বোর্ড 2019। এখানে আছে পুষ্পের সৌরভ, পুষ্প সৌরভ, পুষ্পের সৌরভ, পুষ্প মানে ফুল, ফুলের ঘ্রাণ, পুষ্প সৌরভ বোঝানো হয়েছে কাকে? পুষ্পের সৌরভকে, অতএব এর আছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপরে গঙ্গা যমুনা মেঘনা, বহুপদী দ্বন্দ্ব সমাস। গঙ্গা যমুনা ও মেঘনা, বহুপদী দ্বন্দ্ব, এখানে গঙ্গাও আছে, মেঘনাও আছে, যমুনাও আছে, একই রকম আছে,
কোনোটির অর্থ হ্রাস পায় নাই, অতএব এটি দ্বন্দ্ব সমাস। এরপরে আছে চন্দ্রচূড়, চন্দ্রচূড়ায় যার, বহুব্রীহি। চন্দ্রচূড়, চন্দ্র চূড়ায় যার, চন্দ্রচূড়ায় যার, চন্দ্রচূড়। এরপরে আছে অনাচার, ন আচার, ন আচার। এখানে না অ, এটি না বোধক অ বসছে, অতএব এটি সবসময়ই ইয় তৎপুরুষ সমাস হবে। এরপরে মহাকবি, মহান যে কবি, কর্মধারয় সমাস। মহানবী, মহান যে নবী। তারপরে মহাজন, মহান যে জন, এগুলো সবই যে, হ্যাঁ, এটা কর্মধারয়। এরপরে গুণমুগ্ধ, গুণে মুগ্ধ, সপ্তমী তৎপুরুষ সমাস এ আছে। গুণমুগ্ধ, গুণে মুগ্ধ, গুণে মুগ্ধ, অতএব এটি সপ্তমী তৎপুরুষ সমাস। এরপরে আছে সবান্ধব, বান্ধব সহ বর্তমান, বহুব্রীহি সমাস। সবান্ধব, বান্ধব সহ বর্তমান, এটি বহুব্রীহি সমাস। এরপরে উপকণ্ঠ, কণ্ঠের সমীপে, উপ একটা অব্যয়, অথবা এটি অব্যয়ীভাব সমাস, তোমাদেরকে আগেও যে কথা বলেছি। কেমন? এরপরে চট্টগ্রাম বোর্ড 2019 আমরণ, মরণ পর্যন্ত, যেহেতু অব্যয়, এটি অব্যয়ীভাব সমাস। সমুদ্র, হিমাচল, আমরণ, জীবন, এগুলো সবই হচ্ছে অব্যয়ীভাব সমাস। জীবন পর্যন্ত, মরণ পর্যন্ত, সমুদ্র, সমুদ্র, হিমাচল, সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, এটি যেহেতু অব্যয় বর্তমান, অতএব এটি অব্যয়ীভাব সমাস। এরপরে নদীমাতৃক, নদীমাতা যার, বহুব্রীহি সমাস। বাংলাদেশ নদীমাতৃক দেশ, এখানে ভিন্ন অর্থ বোঝানো হয়েছে, অতএব এটি বহুব্রীহি সমাস। এরপরে 717 বলেছি আগে, ভব নদী, ভবরূপ নদী, রূপক কর্মধারয় সমাস। ভব মানে পৃথিবী, পৃথিবী নদীর মতো, অতএব এটি রূপক অর্থ, রূপক অর্থাৎ অভিন্নতা আছে যার সাথে তুলনা করা হয়েছে এবং যাকে তুলনা করা হয়েছে, অভেদ কল্পনা করা হলে সেখানে রূপক কর্মধারয় সমাস হয়। যেমন বিষাদ সিন্ধু, বিষাদরূপ সিন্ধু। জীবন প্রদীপ, কেমন, এটা মনে রাখতে হবে। এরপরে রাজহংস, হংসের রাজা, ষষ্ঠী তৎপুরুষ সমাস এর আছে, অতএব এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপরে কাজল, কালো, কাজলের ন্যায় কালো, দুটি একই মানে সাধারণ ধর্ম বর্তমান আছে। কাজলও কালো, আর যাকে তুলনা করেছে সেও কালো, অতএব এটি একই ধর্ম থাকার ফলে এটি হচ্ছে উপমান কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস হবে এটি। কেমন? এরপরে আছে পকেট মার, পকেট মারে যে মারে, এটি যেহেতু কৃদন্ত পদ, অতএব এটি উপতৎপুরুষ সমাস। জাদু করে যে, জাদুকর, একটু আগে যে কথা বলেছিলাম। এরপরে সপ্তর্ষি, আগেও বলেছি। যুগান্তর, অন্য যুগ, একটু আগে বলেছি যে অন্য হলে সেটা নিত্য সমাস হয়। এরপরে নদীমাতৃক বলেছি। সৈন্য সামন্ত, সৈন্য ও সামন্ত দুটি একই মানে অর্থের প্রাধান্য আছে, এই জন্য এটি সৈন্য ও সামন্ত দ্বন্দ্ব সমাস। আমরা, আমি, তুমি ও সে, এটা হচ্ছে এক্সেস দ্বন্দ্ব বলে এটাকে, এক্সেস দ্বন্দ্ব, আমি, তুমি ও সে, বা সে, তুমি ও আমি। সপ্তর্ষি একটু আগে বলেছি। সহোদর, সহ উদরজার, বহুব্রীহি, সহোদর মানে ভাই, ভিন্ন অর্থ বুঝিয়েছে, অতএব এটি বহুব্রীহি সমাস, সহ উদরজার। অনাশ্রিত, নয় আশ্রিত, নয় তৎপুরুষ সমাস, নয় তৎপুরুষ সমাস, একটু আগে বলেছি। এরপরে চরণ কমল, চরণ কমলের ন্যায় উপমিত কর্মধারয় সমাস। চরণ কমল মানে পদ্ম, পদ্ম ফুলের মতো তার পা, চরণ, অতএব এটি সরাসরি সাধারণ ধর্ম বর্তমান নাই, হ্যাঁ, এটি কল্পনা করে নেওয়া হয়েছে, অতএব এটি হচ্ছে কি সমাস? উপমিত বা উপমেয় কর্মধারয় সমাস। কেমন? এই গেল যশোর বোর্ড 2019। এরপরে আসি বরিশাল বোর্ড 2019। বরিশাল বোর্ডে প্রথম সলিল সমাধি, সলিলে সমাধি, লে এ, অতএব এটি সপ্তমী বিভক্তি লোপ পেয়েছে, অতএব এটি সপ্তমী তৎপুরুষ সমাস। গ্রন্থকার, গ্রন্থ লেখেন যিনি, এটা বহুব্রীহি সমাস, একটা ভিন্ন ব্যক্তি বোঝানো হয়েছে। তারপর আকণ্ঠ, একটু আগে বলেছি, একটা অব্যয় আছে, অতএব এটি অব্যয়ীভাব সমাস কণ্ঠ পর্যন্ত। ওই যে সমুদ্র, হিমাচল, জীবন, মরণ,
সেই রকম আ কণ্ঠ কণ্ঠ পর্যন্ত ব্যাসবাক্য হবে কণ্ঠ পর্যন্ত, অতএব এটি অব্যয়ীভাব সমাস। এরপরে প্রবাদ, প্রবাদ, প্রকৃষ্টবাদ, উত্তম শব্দ মানে শব্দ, উত্তম মানে কথা, এটি প্রবাদ, অতএব এটি কী হবে? প্রাদি সমাস হবে। এরপরে আছে উত্তর উত্তর, উত্তর ও উত্তর দ্বন্দ্ব সমাস দুটোই আছে, উত্তর ও উত্তর, উত্তর উত্তর। নবরত্ন একটু আগে বলেছি, এরপরে শতাব্দী শতাব্দীর সমাহার বলেছি, দুটোই দ্বিগু সমাস। এরপরে বিশ্বাস সিন্ধু একটু আগে বলেছি, রূপক কর্মধারয় সমাস। কেমন? এই 2019 সনের সব কয়টা বোর্ড আজকে আমি তোমাদের পড়িয়ে দিলাম। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো, এবং বুঝতে না পারলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে আবার জিজ্ঞাসা করে নেবে। আবার আমরা আশা করছি আমাদের শ্রেণীর কাজ আমরা শুরু করতে পারবো শীঘ্র, তো তোমরা সেখানেও বুঝে নিতে পারবে। তবে তোমাদের চেষ্টা থাকতে হবে যাতে করে তোমরা এই বিষয়টা আত্মস্থ করতে পারো। আমরা তো এখন যে কোনো একটা শব্দ দেখলেই সেটা কোন সমাস, এর ব্যাসবাক্য কী হবে এটা বলতে পারি সেই সূত্রের মাধ্যমে। সেই সূত্রগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে আশা করি তোমার প্রত্যেকটা শব্দের ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় তোমরা পারবে। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।